বলছিলাম ক্ষমতার ভাগবটোয়ারা। ক্ষমতার ভাগবটোয়ারা এটা ভালো অর্থেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হয়েছে। 29 তারিখের মধ্যে মনোনয়নপত্র জমা দিতে হবে নির্বাচন অফিসে। তো 29 তারিখ আসতে আর সময় আছে একদিন মাঝখানে, 27, 28, 29 কালকের মধ্যেই জোট, দল, প্রার্থিতা সব শেষ করে ফেলতে হবে। রাজনৈতিক দলগুলোর মধ্যে জোটের চেষ্টা আছে। ছোট ছোট দলগুলো বড় দলের সাথে ভিড়ে যাচ্ছে, আবার কেউ কেউ দল বিলুপ্ত করেও বড় দলে যুক্ত হচ্ছে। এই নিয়ে আবার ছোট দলের মধ্যে, নতুন দলের মধ্যে বিভক্তিও দেখা দিয়েছে। আব্দুল সালাম, আপনাকে দিয়ে শুরু করব না একজন অরাজনৈতিক ব্যক্তিত্ব দিয়ে শুরু করব? ওখানে শুরু করেন, শুনি। আব্দুল মুত্তার স্যার, আপনার কাছ থেকে শুনি আপনার অ্যানালাইসিসটি। এনসিপি জামায়াত ইসলামের সাথে যেতে চাচ্ছে এরকম একটা খবর আছে। বিএনপির সাথে অন্যান্য রাজনৈতিক দলগুলো এসছে, কেউ কেউ দল বিলুপ্ত করেও বিএনপির সাথে ধানের শীষ প্রতীকে নির্বাচন করতে চাচ্ছে, যেহেতু আরপিওতে একটা বিধিনিষেধ আছে যে জোটে গেলেও নিজ নিজ দলের প্রতীকে নির্বাচন করতে হবে। এনসিপি থেকে একজন নেত্রী তাসনিম জারা পদত্যাগ করেছেন, তিনি ঢাকার 9 আসন থেকে স্বতন্ত্র নির্বাচন করবেন বলে জানিয়েছেন। আমি আর না বলি, এই সংবাদটি আমি মনে করি যে এনসিপির জন্য খুবই বিচলিত করার মতো সংবাদ। এই কারণে যে এনসিপির বিভিন্ন সভায়, সমিতিতে, এমনকি প্রধান উপদেষ্টা যখন নিউ ইয়র্কে 3টি দলকে বেড়াতে নিয়ে গেলেন, তখন এনসিপিকে সাথে নিয়ে গিয়েছিলেন এবং সেইখানে তাসনিম জারা ছিলেন। তার মানে তিনি এনসিপির অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন নেত্রী। এরকম একজন গুরুত্বপূর্ণ নেত্রী মনোনয়নপত্র জমা দেওয়ার 72 ঘন্টা আগে যদি পদত্যাগ করেন, মানে শেষ তারিখের 72 ঘন্টা আগে, তাহলে তো এটা এনসিপির জন্য একটা বিচলিত করার মতো সংবাদ। এই কারণে যে তিনি যে কোনো কারণেই হোক এনসিপির শাপলা কলি প্রতীকে নির্বাচন করতে আগ্রহ বোধ করছেন না। যে শাপলা কলির জন্য তারা এত সংগ্রাম করলেন, সেই শাপলা কলি ছেড়ে দিয়ে তাসনিম জারা এখন কোন একটা মার্কা পাবেন, সেটা হাতঘড়ি হতে পারে বা কিছু একটা হতে পারে, আমি জানি না কি হতে পারে, স্টেথোস্কোপ মার্কা আছে কিনা আমি জানি না। তো এটা তো একটা চিন্তা করার মতো সংবাদ। এতে করে কি প্রমাণিত হচ্ছে? দল যার উপরে এত আস্থা রেখেছিল এবং যে দলের উপর উনি এত আস্থা রেখেছিলেন, বিদেশের স্থায়ী নিরাপত্তার সুযোগ ছেড়ে যিনি দেশ গড়তে বাংলাদেশে চলে এলেন সপরিবারে, তিনি এই দলটাতে 17 মাস থাকতে পারলেন না। এটা একটা চিন্তা করার মতো বিষয়। তো যে দলের উপরে এই দলের কোর নেতা আস্থা হারিয়ে স্বতন্ত্র নির্বাচন করতে বেরিয়ে যাচ্ছেন, সেই দলের উপর জনগণ কেন আস্থা রাখবে? এই প্রশ্ন তো জনগণ করতে পারে। তো এইটা হয়ে যাচ্ছে একটা খুবই বিচলিত করার মতো সংবাদ। এর বাইরে আপনি যদি বলেন ক্ষমতার ভাগবাটোয়ারার এই যে লড়াই, এই দৌড় আমরা আগেও দেখেছি, এখন এটা আরও হচ্ছে। এবং সবসময় মনে রাখবেন যে রাজনীতিতে যত বেশি বাক্যালঙ্কার, বাগাড়ম্বর হবে বক্তৃতাতে, ততই বুঝবেন যে ভাগবাটোয়ারার সময় এরা সব বাগাড়ম্বর ছেড়ে দিয়ে বড় নৌকাটাতে ওঠার জন্য চেষ্টা করবে। নৌকা যদিও মার্কা হিসেবে নাই, কিন্তু ধরে নেন একটা যানবাহন, ফেরি কিংবা ধরেন ট্রাক কিংবা রেলগাড়ি, ওই বড় রেলগাড়িটাতে ওঠার চেষ্টা করবে, বড় ইঞ্জিনটাতে উঠতে চেষ্টা করবে। এবং সেটাই এখন শুরু হয়ে গিয়েছে, একটা দৌড় শুরু হয়েছে যে কোথায় গেলে পরে নির্বাচনে অধিকতর ভোট এবং আসনটা নিশ্চিত করা যাবে। এবং কেবলমাত্র আসনের লোভেই এই পরিবর্তনগুলি হচ্ছে, এগুলি কোনোভাবে আদর্শিক পরিবর্তন না। এখানে যেসব দলে যেসব মানুষেরা যোগ দিচ্ছেন, তারা যদি আদর্শিকভাবে এইসব দলের সঙ্গে থাকতেই চাইতেন, তাহলে বহু আগেই তারা এই জায়গাতে যোগ দিতেন, অন্তত আরও 5-10 মাস আগে, যখন একটা প্রতিকূল পরিস্থিতি থেকে দলগুলি বেরিয়ে আসার চেষ্টা করছে। এখন জনাব তারেক রহমান বাংলাদেশে এসেছেন এবং তিনি আসার পরপরই তার সামনে ফুলের তোড়া হাতে নিয়ে বিএনপিতে জয়েন করার জন্য লোকজন দৌড়াদৌড়ি করবে। এইটা হচ্ছে বাংলাদেশের চিরাচরিত পুরনো রাজনীতির চেহারা। এখন জনাব তারেক রহমান এবং তার দল সিদ্ধান্ত নেবেন যে এরকম শেষ মুহূর্তে ওই দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গের মতো সিমরান সিমরান বলে দৌড়াতে থাকে শাহরুখ খান ট্রেনে ওঠার জন্য, সেই শাহরুখ খানকে ট্রেনে উঠতে দিবেন নাকি দিবেন না, এইটা তাকে চিন্তা করতে হবে। এইটা হচ্ছে একটা বিষয়। আর দ্বিতীয় হচ্ছে ভোটাররা খুবই প্রতারিত হয় এরকম করলে, কারণ ভোটাররা চাঁদা দিয়েছে, টাকা দিয়েছে, পেছনে দাঁড়িয়ে মিছিল করেছে, ফেসবুকে লেখালেখি করেছে, অজ্ঞান হয়ে গিয়েছে বিভিন্ন প্রার্থীর কথা বলতে গিয়ে, কে কত আন্তর্জাতিক, কার কত মেধা, কার কত বুদ্ধি, কে কিনা পিএইচডি ছেড়ে দিয়ে আজকে পথের ফকির হতে এসেছে, এরকম লেখা দিয়ে ফেসবুক দেখবেন একেবারে সয়লাভ। কে কত বিরাট, কার বাড়িতে 135টা হাতি ছিল সেটা বাদ দিয়ে গাড়ি নিয়ে মিছিল করেছে। এখন যদি এইসব লোকেরা দল বাদ দিয়ে একা একা নির্বাচন করতে চলে যান, তাহলে এই যে জনতা তাদের পেছনে দাঁড়িয়েছিলেন, চাঁদা দিয়েছেন,
ঝুঁকি নিয়েছেন, ভালোবেসেছেন, সেই জনতা তো এর আগেই ধানের শীষে স্লোগান দিত, আর আবার দিত, কিংবা ধরেন দাঁড়িপাল্লায় স্লোগান দিত, আবার দিত, লাঙ্গল মার্কায় স্লোগান দিত, আবার দিবে। সেটা না করে মাঝখানে যে শাপলা কলি হলো, তারপরে কলি আর ফুল হয়ে ফুটতেছে না, এটা আমাদের জন্য একটা চিন্তার বিষয় হয়ে গেছে। ধন্যবাদ। আসবো আপনার কাছে আব্দুস সালাম। তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন বাংলাদেশে এসেছেন, তিনি ভোটার হওয়ার আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছেন, তিনি নির্বাচনে অংশগ্রহণ করবেন বলে আমরা জেনেছি। তার নিরাপত্তা। আপনাকে ধন্যবাদ, আমার সহ আলোচক, বিজ্ঞ আলোচক, ওনাকে ধন্যবাদ জানাই। যারা দেখছেন শুনছেন তাদেরকে ধন্যবাদ। শোনেন, তারেক রহমান তো বাংলাদেশের নাগরিক। ফ্যাসিবাদ তার সেই নাগরিকত্ব জোর করে স্থগিত করে দিয়েছিল বা তার পাসপোর্ট ছিনাই নিয়েছিল। কাজেই তিনি তো জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক। এটা এত ফর্মালিটিজ, আমি তো মনে করি এটা আমার যেটা একটা স্বাভাবিক একটা নাগরিক হিসাবে তিনি ইংল্যান্ডে বসেই বাংলাদেশের নাগরিকত্ব পেতে পারতেন। এটার জন্য এখানে আসতে হবে, আবার নির্বাচন কমিশনে যাইতে হবে, এমন কোনো এটা বাধ্যবাধকতা ছিল বা আছে বলে আমার মনে হয় না। তো যাই হোক, উনি যে সব কিছু মেনে নিয়ে, অর্থাৎ যা আইন কানুন যা আছে সেগুলোকে মেনে নিয়ে তিনি সব কিছু করতে চান, এটা হলো তার বদান্যতা। এটা উনি দেখাচ্ছেন যে উনি সব কিছু যেভাবে সরকার, অর্থাৎ যেভাবে সরকার খুশি হতে পারে বা কেউ যেন না বলতে পারে যে তিনি এক্সট্রা কোনো ফ্যাসিলিটিস বা বেনিফিট নিচ্ছেন। আর আরেকটা হলো যে তার নিরাপত্তার ব্যাপার যেটা বললেন, দেখেন তার তো নিরাপত্তা একটা অবশ্যই প্রয়োজন তো আছেই, কিন্তু তারপরেও এখন পর্যন্ত তো শেখ হাসিনার শুধু নিজে না, তার পরিবার পরিজনের জন্য যেভাবে এসএসএফ, অর্থাৎ যেটা প্রেসিডেন্সিয়াল গার্ড যেটা, সেটাকে তার পরিবারের জন্য তিনি মানে একদম পাশ করায় নিয়েছিলেন জাতির পিতার পরিবারের নিরাপত্তার জন্য। এটা তো সেইভাবে না, কথা হলো যে আইনটা যা ছিল না, আইনটা করে নিছে তারা, এটা তো আগে ছিল না, তাই না? তো কাজে সেই জায়গায় তো আমরা তো আর সেই জায়গায় বলতেছি না যে স্বাধীনতার ঘোষকের ছেলের জন্য এক্সট্রা কিছু করা হোক। এখন কথা হলো যে তারেক রহমানকে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব সরকারের। আর আরেকটা হলো যে তারেক রহমানকে আপনারা দেখেছেন যে লক্ষ লক্ষ লোক যখন তিনি আসছে সেখানে সমবেত হয়েছে তাকে স্বাগত জানানোর জন্য। তাই কাজে আমরা মনে করি যে তার সিকিউরিটি, দেশের মানুষই তার সিকিউরিটি, এবং আমাদের দলের যা আছে আমরাও তার সিকিউরিটি দেওয়ার জন্য আমাদের লোকজন যেগুলো আছে সেগুলো তো আছে। তবে আমরা মনে করি যে সরকারের দায়িত্ব আছে, যেহেতু তারেক রহমান একটা সবচেয়ে সর্ববৃহৎ দলের মানে ভারপ্রাপ্ত নেতা, এবং আগামীতে আমরা আশা করতেছি যে নির্বাচনের মধ্য দিয়ে তিনি যে ভাবি প্রধানমন্ত্রী, ইনশাল্লাহ তিনি হয়তো প্রধানমন্ত্রী হবেন। তো সেই জায়গায় তো সরকারের পক্ষ থেকে তার নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্বটা তো সরকারের।